যতীন্দ্রমোহন বাগচিকে নিয়ে এর আগে একটি পর্ব আমি করেছি। সেখানে দুর্যোধন নামক একটি কবিতার আলোচনা করে দেখিয়েছিলাম যে কেবলমাত্র রবীন্দ্র অনুসারী কবি নামেই তিনি প্রসিদ্ধ থাকেননি, তার নিজস্বত্ব অসম্ভব সুন্দর ছিল। তিনি বাংলা সাহিত্যের কাব্য সাহিত্যকে বিভিন্নভাবে সমৃদ্ধ করে দিয়ে গেছিলেন। সম্ভবত যতীন্দ্রমোহন বাগচির যে গান বা যে কবিতার গান পরে হয়েছে, যে কবিতার সঙ্গে আমরা প্রথম ছোটবেলা থেকে পরিচিত হই, তা হচ্ছে মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। এইটি আমাদের বাঙালিদের একটি অতি আপন করা বিষয়, আপন করা কথা, আপন করা গান বা কবিতা। সেই রকমই আরো একটি কবিতা যতীন্দ্রমোহন বাগচির রয়েছে, যার নাম অন্ধবধূ। অদ্ভুত সুন্দর একটি কবিতা, যেটা সাহিত্যের পথের আজকের পর্বে আমাদের আলোচ্য বিষয়। যতীন্দ্রমোহন বাগচির প্রকৃতি প্রীতি এক অন্য রূপ ধারণ করেছিল বাংলা কবিতায়। গ্রাম বাংলার নিসর্গ সৌন্দর্যকে যতীন্দ্রমোহন গভীর অনুরাগে কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। রোমান্টিক কবি প্রকৃতিকে ভালোবেসেছেন, মানুষকে ভালোবাসতে শিখে। পল্লীকে তিনি ভালোবাসেন বলেই পল্লী তার হাতে সদা সুন্দর হয়ে উঠেছে। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রামে তার জন্ম হয়। সেখানে প্রকৃতি, বাঁশবাগান, কেয়াঝোপ, আম বাগান, রাঙামাটির পথ আর সংকীর্তনের সুর তার ভীষণ প্রিয় ছিল। পল্লীর মানুষের প্রতি তার প্রীতি সদ্য বলেই তার পল্লী কবিতাগুলি নিছক পল্লী বন্দনায় পরিণত না হয়ে হৃদয়ের উত্তাপে জীবনের দ্বারা স্পন্দিত। সেই কারণেই তার বিখ্যাত বেশ কিছু কবিতা বেশ আমাদের বাংলার বা কাব্য সাহিত্যে ভীষণ নাম করতে পেরেছিল। সেই পল্লী চেতনা, প্রকৃতি প্রীতির সঙ্গে সঙ্গে এসেছে একই সঙ্গে প্রেম। তার প্রেমের কবিতায় গভীর ভাবাবেগ রয়েছে, হৃদয় নিবেদনের শোভন সংযত প্রকাশও রয়েছে। তার কাছে প্রেম ভীষণ শান্ত একটি বিষয়। প্রেমের সঙ্গে সঙ্গে তিনি বলে গিয়েছেন হৃদয় সংবাদের কথা। তিনি যেন জীবনের কবি। এই ধূলি ধূসরিত মর্ত পৃথিবীর অপরিচিত মানব মানবীর মধ্যে হৃদয়ের সঙ্গী তিনি আবিষ্কার করেছিলেন, এবং সেই মানব মানবী তার কাব্যের বিষয়, যেটা আমরা অন্ধবধূ কবিতার মাধ্যমে পাচ্ছি। অন্ধবধূ কবিতায় একদিকে প্রকৃতি রয়েছে, তার সঙ্গে জর্জরিত হয়ে রয়েছে এক ধরনের অভিমানহত প্রেম এবং হৃদয়ের বৃত্তি। এই বিষয়টাই অন্ধবধূর মূলত পড়া। ভীষণ সুন্দর, ভীষণ সহজ একটি কবিতা, কিন্তু আমাদের মনের অতি গভীরে যেন আঘাত আনে এই কবিতাটি। কবিতাটি পড়লে যেন মনে হয় ময়মনসিংহ গীতিকার এক আধুনিক ভার্সন। যারা মলুয়া পালা আমরা পড়েছি, মলুয়া পালার শেষটা অনেকটা অন্ধবধূর শেষের মতোই, একই রকম। এবং কবিতাটি এত মৌখিক ভাবে, এত সুন্দর একটি মুখের কথার দ্বারা একটি মেয়ে, যে কিনা তার স্বামী তাকে ছেড়ে হয়তো চলে গিয়েছে, সে তার শ্বশুর বাড়িতেই কোথাও থাকে, এবং তার ননদের সঙ্গে সে পুকুরের ঘাটে যেতে যেতে তার মুখের কথা বলছে, এবং সব থেকে বড় বিষয়, সে দৃষ্টিহীন, সে চোখে দেখতে পায় না। অন্ধবধূ কবিতার নামকরণেই কবিতার বিষয়বস্তু রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই যে চারিদিকের অন্ধকারে যে সে অন্ধ হয়ে গিয়েছে, তারও একটা প্রতীকী রূপ আমরা বুঝতে পারি। এবং আমাদের বাংলার বিখ্যাত কতগুলি পংক্তি এখানে আমাদের চোখের সামনে ভেসে ওঠে। পায়ের তলায় নরম ঠেকলো কি, আস্তে একটু চল না ঠাকুরঝি, ওমা এ যে ঝরা বকুল নয়, তাই তো বলি বদরের পাশে রাত্রিরের কাল, মধুমদির বাসে আকাশ পাতাল কতই মনে হয়, জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই, আমের গায়ে বরণ দেখা যায়, অনেক দেরি কেমন করে হবে, কোকিল ডাকা শুনেছি সেই কবে, দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই, দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে, শ্যাওলা পিছল এমনি শঙ্কা লাগে, পা পিছলিয়ে তলিয়ে যদি যাই। প্রথমে ভয় পায় যে তার এই অবস্থা খুব একটা সমীচীন নয়, কিন্তু তা সত্ত্বেও যদি এই নতুন বসন্ত আসছে, মিলনের কাল আসছে, তাই একটু সংশয় হয়, যদি তার বরটা বাড়ি ফিরে আসে, যদি তলিয়ে যায় তবে তো ভালোবাসাটা থাকবে না।
কিন্তু আসল কথা প্রকাশিত হয় এর পরেই। মন্দ নেহাত হয় না কিন্তু তাই, অন্ধ চোখের দ্বন্দ্ব ঘুচে যায়। দুঃখ নাইকো সত্যি কথা শোন, অন্ধ গেলে কি আর হবে বোন, বাঁচবি তোরা। দাদা তো তার আগে, এই আষাঢ়েই আবার বিয়ে হবে, বাড়ি আসার পথ খুঁজে না পাবে, দেখবি তখন প্রবাস কেমন লাগে। ঠিক যেরম ভাবে যেন রাধা কৃষ্ণের প্রতি বলেন যে বনমালী তুমি পরজনমে হইও রাধা, এরকম ভাবে যেরকম ভাবে তাকে অভিশাপ দেন, সেরকমই যেন দেখবি তখন প্রবাস কেমন লাগে। কি বললি ভাই, কাঁদবে সকাল সন্ধে সকাল, হা অদৃষ্ট, হায় রে আমার কপাল, কত লোকেই যায় তো পরবাসে, কাল বসে খেয়ে কে না বাড়ি আসে। চৈতালি কাজ কবে যে সেই শেষ, পাড়ার মানুষ ফিরলো সবাই ঘর, তোমার ভাইয়ের সবই স্বতন্তর, ফিরে আসার নাই কো উদ্দেশ। কি দুঃখের কথা বলছে মেয়েটি, যে ফিরে আসবে কি, তার তো কোনো উদ্দেশ্য নেই। এই মেয়েটিকে তো সে আসলে ভালোবাসে না। ওই যে হেথায় ঘরের কাঁটা আছে, ফিরে আসতে হবে তো তার কাছে। এইখানেতে একটু ধরিস ভাই, পিছল ভারী ফসকে যদি যাই। এখানেই অদ্ভুত লাগে, একদিকে যেরকম নিরাশা কাজ করছে, আবার সঙ্গে সঙ্গে সে বাঁচার আকাঙ্ক্ষা, বাঁচার তাগিদটাও কোথাও বেঁচে রয়েছে। তাই কখনো কখনো সে ভয় পাচ্ছে যদি পড়ে যাই, যদি কিছু হয়। আবার বলছে যে জলে তলিয়ে গেলেই তো সব শেষ, সবটাই তো ভালো। তারপর এ অক্ষমার রক্ষা কি আর আছে, আসুন ফিরে অনেক দিনের আশা, থাকুন ঘরে না থাক ভালোবাসা। তবু দুদিনের অভাগিনীর কাছে জন্মশোধের বিদায় নিয়ে ফিরে, সেদিন তখন আসবো দিঘির তীরে, চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা, আচ্ছা দিদি কি করবে ভাই তারা, জন্ম লাগি দিয়েছে যার চোখ, কাঁধার সুখ যে বারণ তাহার ছাই, কাঁদতে গেলে বাঁচতো সে যে ভাই, কতক তবু কমতো যে তার শোক, চোখ গেল তার ভরসা তবু আছে, চক্ষুহীনার কি কথা তার কাছে। কি অসম্ভব সুন্দর পংক্তিগুলো, যে যার চোখ আছে সে তো কাঁদে, কিন্তু সে চলে গেলে আর কি হবে, কিন্তু আমার তো আর কিছুই নেই, চোখও নেই, আশাও নেই। কেন কিসের তাড়াতাড়ি, সেই তো আবার যাবো আবার বাড়ি, একলা থাকা সেই তো গৃহকোণ, তার চেয়ে স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণের কথা বলে, দরদ ভরা দুঃখের আলাপন, পরশ তাহার মায়ের স্নেহের মতো, ভুলায় খানিক মনের ব্যথা যত, এবার এলে হাতটি দিয়ে গায়ে, অন্ধ আঁখি বুলিয়ে বারেক পায়ে, বন্ধ চোখের অশ্রুরুধি পাতায়, জন্ম দুঃখীর দীর্ঘ আয়ু দিয়ে, চিরবিদায় ভিক্ষা যাব নিয়ে, সকল বালাই বহি আপন মাথায়। সে ফেরত আসুক, সবকিছু ঠিক থাকুক, আমার না থাকলেও চলবে, যাওয়ার সময় এও স্ত্রীর মতো তার মাথার আশীর্বাদ নিয়ে আমি বিদায় নেব, সকল বালাই বহি আপন মাথায়, দেখিস তখন কানার জন্য আর কষ্ট কিছু হয় না যেন তার। তারপরে এই শ্যাওলা দিঘির ধার, সঙ্গে আসতে বলবো না কো আর, শেষের পথে কিসের ভয় বল, এইখানে এই বেতের বনের ধারে, ডাহুক ডাকা সন্ধ্যা অন্ধকারে, সবার সঙ্গে শান্ত পরিচয়। শ্যাওলা দিঘির শীতল অতল নীরে, মায়ের কোলটি পাই যেন ভাই ফিরে। তার মৃতা মায়ের কথা ভেবে সে বলে, শেষের পথে আর আমি তোকে ডাকবো না, কাউকে ডাকবো না, আমি একা চলে যাব মায়ের কাছে, আমার শীতল জলে অবগাহন করে সমস্ত জ্বালা মিটিয়ে ফেলবো। আমি আগে মলুয়া পালার কথা বলেছিলাম, শেষ একটুখানি কটি পংক্তি বললে হয়তো এই একই রকম বিষয়টা লক্ষ্য করা যাবে। গত হইয়া গেছে দিন, আরত নাই বাকি, কিসের লাইগা সংসার কাজ, আর কেন বা থাকি, আমি নারী থাকতে তোমার কলঙ্ক না যাবে, জ্ঞাতি বন্ধু জনে তোমায় সদাই ঘাটিবে, কলঙ্ক জীবন মোর ভালোইবে সাগরে, এখন হইতে স্বামী মোর চইলা যাও ঘরে, ঘরে আছে সুন্দর নারী তার মুখ চাইয়া, সুখে করো গিরবাস তাহারে লইয়া, উঠুক উঠুক পানি ডুবুক ভাঙা নাও, অভাগারে রাইখা তুমি আপন ঘরে যাও। এই কবিতাটা যেন ময়মনসিংহ গীতিকার সেই মেয়েগুলোর কথারই একটি আধুনিকতম রূপ। অপরদিকে শুভা নামক গল্পটির কথা আমাদের মনে পড়ে, সেখানে মেয়েটি এরকম কিছু করেনি বটে, কিন্তু তার দুর্ভাগ্যই যেন এই অন্ধবধূ
বহন করে নিয়ে চলেছে। সেই সময়ের মেয়েদের যে অবস্থা সেটাও খানিকটা প্রস্ফুটিত হয়েছে এই কবিতার মধ্যে দিয়ে। তাছাড়া বসুন্ধরা কবিতায় যেরকম ভাবে রবীন্দ্রনাথ বলেছিলেন, আমারে ফিরায়ে লহ ওই বসুন্ধরে, মাটির সন্তান সব তব মাটির ভিতরে। আমাকে ফিরিয়ে নাও, আমার কোনো প্রয়োজনীয়তা নেই। আমি ভালোবাসার জন্য এতদিন বেঁচেছিলাম, কিন্তু আমার অন্ধ চোখের অন্ধকারের চারদিকের অবস্থায় আমি কিছুই ভালো দেখতে পাচ্ছি না। আমার ভালোবাসায় কেবল অভিমানটাই বেঁচে রয়েছে, ভালোবাসা বেঁচে নেই। তুমি থাকো, কিন্তু চরম অভিমান নিয়ে আমি তোমাকে যেন বুঝিয়ে দিয়ে যাব প্রবাস কেমন লাগে, বা তুমি সেটা সহ্য করো। খানিকটা রাগ, খানিকটা যেন দেখো এবার কি হয়, এরকমও মানসিকতা এর মধ্যে রয়েছে। কারণ আমাদের বঙ্কিমচন্দ্র তো বলেইছেন যে হিন্দুর মেয়ে মরা বড় সহজ মনে করে, মরলে সবকিছুর জ্বালা শেষ হয়ে যায়। সেই জ্বালা জুড়োনোর কথাই অন্ধবধূ বলেছে। সামাজিক অবস্থাটাও আমাদের এই সময় ভাবিয়ে তোলে। ছোট ওই মেয়েটির হয়তো কোনোভাবে বিয়ে হয়ে গেছিল, কিন্তু তার স্বামী কোনোদিনই ফেরত আসবে না, তা সে বুঝতে পারি। ভীষণ দুঃখের, ভীষণ একটি কঠিন কবিতা, ঠিক কাজলা দিদির মতোই, কিন্তু মনকে বড্ড নাড়া দিয়ে যায়। আশা করি এই ছোট্ট পর্বে কবিতাটি সম্পর্কে কিছু কথা বলতে পারলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দিয়ে যাবেন, আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।